গতকাল সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো একটা বাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাইরে ধুলোবালিগুলো না পড়ে। তো এই বাসনগুলোই আজকে আবারও ঝুড়ির মধ্যে রেখে দিলাম যাতে এইগুলো দিয়েই আজকের পুজোটা সারা হয়। আর গতকাল যে বাসনগুলো পুজোর কাজে লেগেছিল সেই বাসনগুলো নাট মন্দিরে বের করা রয়েছে, সেইগুলো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর মেজে ঘষে নেব। আমাদের ঠাকুর ঘরের টাইলসগুলো লাগানোর পর সত্যি এত সুন্দর লাগছে যে কি বলবো। আগে আমাদের এই ঠাকুর ঘরের মেঝেটা না একদম লাল ছিল, আর এখন টাইলসগুলো একেবারে সাদা, তার উপরে নীল। সত্যি ভীষণই সুন্দর লাগে দেখতে। একটা ঝামেলায় পড়েছি জানো তো, যেই না শীত পড়েছে অমনি ছুঁচোর উপদ্রব হয়েছে। ঠাকুর ঘরের দরজা দেওয়া থাকে, তাই ঠাকুর ঘরে তো আর ঢুকতে পারে না কোনো জায়গা দিয়েই, কিন্তু এই যে শিব মন্দিরের অংশটা, এই অংশটা খোলা, আর নাট মন্দির একদম গ্রিলের ফাঁকা দিয়েই সোজা কখন যে ঢুকে যায় আর একদম নোংরা করে রেখে দেয়। এত বাজে গন্ধ বেরোচ্ছে সকাল সকাল যে কি বলবো। ঠাকুর ঘরের সব কাজকর্ম সারতে মোছামুছি সমস্ত কিছু মিলিয়ে 1-1.5 ঘন্টা মতো লাগে। তো যাই হোক, সমস্ত কাজ এদিকে সেরে নিয়েছি, আর এইদিকে দেখো সমস্ত গুছিয়ে একদম কাছে রেখে দিয়েছি যাতে বাবার পুজোয় বসতে অসুবিধে না হয়। ঘরদোর মুছে ঠাকুরের বিছানা তুলে একদম সমস্ত কিছু পরিপাটি করে রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি আর আমার পরিবার কেমন আছি সে তো তোমরা সবাই খুব ভালোভাবেই জানো। মা সুস্থ হয়ে গেলে ব্যাস আমরা সবাই আরো অনেকটাই ভালো থাকবো। আর কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য দিনের মতন অনেকটাই ভালো লাগবে। ওই ঘর থেকে সোজা চলে এসেই আগে না আমার এই বাসন কোসনগুলো সমস্ত গুছিয়ে নিই। রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর চা বসিয়ে নিয়ে তারপর বাবানকে ডাকি। 30 তারিখ থেকে বাবানের পরীক্ষা শুরু। বাবানও এখন বেশ চাপে রয়েছে। তবে পরীক্ষা শেষ হয়ে গেলে 2 দিন ওর মনির বাড়ির থেকেও ঘুরে আসবে, 2 দিন দিদুন বাড়ির থেকে ঘুরে আসবে, তাহলে ওর মনটাও একটু ফ্রেশ হবে। আবারও তো জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু, আবারও অনেকটা চাপের মধ্যে ছেলেটা পড়ে যাবে। ক্লাস 7 হবে, চাপ তো অনেকটাই বেড়ে যাবে। আর এদিকে যতবার আমার এই তেলের বোতলের জায়গাটাতে চোখ পড়ছে সত্যিই মনটা এতটাই খারাপ হচ্ছে যে কি বলবো। এর জোড়াটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, সেসব কথা মনে আর না রেখে বরঞ্চ নতুন আরও একটা অর্ডার দিয়ে দেবো। আজকে ভাবছি রুটির সাথে একটু আলুর দম করি। অনেক দিনই আলুর দম করা হয় না, তবে আজকে না আলুর দমের জন্য আলুগুলো কিন্তু খুব একটা বড় করে আমি কাটিনি, একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। প্রেসারে সেদ্ধ করব না, ওই তেলের মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ওই একটু মশলাও করে নিচ্ছি, একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে তার সাথে গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে নেব। আমার মাকে দেখেছি আলুর দমে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতে, আর সত্যি সেই আলুর দমটা এতটাই ভালো রান্না করে আমার মা যে কি বলবো। হাজার চেষ্টা করেও মায়ের মতন তেমন করে আলুর দমটা কিন্তু আমি কিছুতেই বানাতে পারি না। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর ফ্রিজে মাছ ছিল তো সেইটাই বের করে নিলাম। ফ্রিজে ওই 5-6 পিস মতন মাছ রয়েছে, তো একটা বেলা আমাদের কোনো রকম রান্নাটা হয়ে যাবে। এই বেলাটা তো হয়ে যাক, তারপর ওই বেলায় না হয় রুটি করে নেব, সবাই মিলে রুটি খাওয়া হয়ে যাবে। ফ্রিজে মাছের মুড়ো 2টো রাখা রয়েছে, তবে এর আগেরও 2টো মুড়ো রাখা রয়েছে, কিন্তু সেগুলো না রান্না করা হচ্ছে না। আসলে বাঁধাকপি নিয়ে আসিনি, বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করলে বাঁধাকপিটা আবার বেশ উঠেও যায়। শীতকালের আলুর দমের মধ্যে যদি একটু মটরশুঁটি টমেটো আর ধনেপাতা পড়ে তাহলে তো একেবারে সোনাই সোহাগা। সেই আলুর দমের টেস্টটা যেন আরো বেশি বেড়ে যায়। কিন্তু মটরশুঁটি এখনো বাজারে সেই রকম অ্যাভেলেবেল হয়নি, যাও বা পাওয়া যাচ্ছে সেগুলো তো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের জন্য একেবারে ধরা ছোঁয়ার বাইরে। মটরশুঁটির দাম কমলে তখন কিন্তু মটরশুঁটির কচুরি প্রায়ই রান্না করব।
ফ্রিজের ওপরে একটুখানি দেখলাম বেশ অগোছালো হয়েছে, যেটুকু কটুকাটা রাখা থাকে। আসলে প্রতিদিন তো আর সরিয়ে নড়িয়ে এই তোয়ালেটাকে ঝাড়া হয় না, আর সেটা সম্ভবও নয়, যেহেতু এর ওপরে টুকিটাকি জিনিসপত্র থাকে। তো সেইগুলো ভাবলাম সময় যখন রয়েছে তাহলে সেগুলো একটু সরিয়ে নিয়ে তোয়ালেটাকে বরঞ্চ আবারও ভালো করে ঝেড়ে নিয়ে পাতা যাক। আর কয়েকদিন পাতা থাক, তারপর নামিয়ে নিয়ে কেচে নিলেই হবে। মা আগের থেকে অনেকটাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তো আগে তো একদমই শুয়ে থাকতেন, তারপর এখন একটু বসতেও পারেন, আর আজকে দেখছি একেবারে দাঁড়িয়েও পড়েছে। তবে সাপোর্ট লাগছে, এই সাপোর্টটুকুনি কিন্তু আর কিছুদিন বাদেও লাগবে না। তো বাবা ওদিকে পুজো করছিল, বাবাকে তো ডেকে আগে দেখাচ্ছি যে বাবা দেখো মা দাঁড়িয়েছে। আর বাবাও শোনা মাত্র দেখো একেবারে ছুটতে আসছে দেখবে বলে যে মা দাঁড়াতে পারছে। মনের জোরটা একেবারেই কমে গেছে, হয়তো বয়সজনিত কারণে, কিন্তু আজকে আমি একটু জোর করেছি যে একটু দাঁড়ানোর চেষ্টা করো, দেখো নিশ্চয়ই পারবে। ডাক্তার তো হাঁটতেও বলেছে, কিন্তু এত তাড়াতাড়ি হাঁটাটা সম্ভব নয়, কিন্তু একটু ধরে যদি খানিকক্ষণের জন্য দাঁড়ানো যায় তাতে করে পায়ের শক্তিটাও বাড়বে, মনের জোরটাও বাড়বে। আলুর দমটা এখনও গ্যাসেই চাপানো রয়েছে, একদম সিম করে দিয়ে আমি ফুটতে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর এদিকে যে সমস্ত বাসনগুলো জমেছিল সেই সমস্ত বাসনগুলো মেজে ঘষেও নিলাম। বাবা ধনেপাতা একেবারেই পছন্দ করেন না, তাই বাবার জন্য আলুর দমটা আগে তুলে নিলাম। বাদবাকি আমরা সব বাড়িতে ধনেপাতা খাই আর আমাদের বেশ ভালোও লাগে। তো বাবারটা তুলে রেখে দিয়ে নিয়ে এইবার আমাদের আলুর দমটার মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে নিচ্ছি। এই দেখো আলুর দমটা কেমন হয়েছে জানিও। এটা আমাদের ধনেপাতা দেওয়া আলুর দম, আর বাবারটা এই যে এইখানে ঢাকা চাপা দিয়ে রাখলাম। ফুলকপির ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, আর সেইগুলো আজকে চচ্চড়ি বানাবো। তো মূলোগুলোকেও সরু করে কেটে নিয়ে তার সাথে ওই ফুলকপির ডাঁটাগুলোও সরু করে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে খানিকটা সেদ্ধ করে নেব। এই ডাঁটার তরকারিটা না সেদ্ধ না করে নিলে রান্না করাই যায় না, কেমন যেন শক্ত থাকে, আর মূলোগুলোও তাই হয়, মূলোগুলোও শক্ত শক্তই থাকে। সেই কারণে ডাঁটা আর মূলো ওই একেবারে কুচি করে নিয়ে একদম সেদ্ধ করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, কিছু বাজারও নিয়ে এসেছে। আর আজকের ফুলকপিটা দেখো একদম দারুণ দেখতে, সত্যি শীতের সবজির মানে ব্যাপারটাই আলাদা। অন্য টাইমেও ফুলকপি বাঁধাকপি খাওয়া হয়, কিন্তু এই গ্লেজ এই গ্ল্যামার ব্যাপারটা যেন থাকে না। দেখবে সমস্ত সবজির কেমন যেন একটা গ্ল্যামারই আলাদা। বেগুন বলো, শিম বলো, ফুলকপি বলো, বাঁধাকপি বলো, সমস্ত সবজি একদম যেন কেমন চকচক করে। বাঁধাকপির এই বাড়তি পাতাগুলো না ফ্রিজে রাখলে না যেন বেশি বিরক্ত লাগে, তো সেই বাড়তি পাতাগুলো একদম ফেলে দিলাম ছিঁড়ে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে হাঁসের ডিম। তবে ডিমটা আজকে রান্না করব না, যেহেতু আজকে মাছ রয়েছে, আগামী দিন ডিমটা রান্না করে নেব। আজকে মূলো শাক রান্না করব, তার জন্য মূলো শাকটা না একদম ধুয়ে সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে মেখে নিয়ে খানিকক্ষণ রেখে দিলে এর থেকে যে সবুজ জলটা বেরিয়ে যাবে, সেইটা ফেলে চিপে চিপে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মূলোর ওই তিতকুটে ভাবটা থাকে না, আর সেই গন্ধটাও যেন অনেকটাই কেটে যায়। রসুন দিয়ে ফোড়ন দিলে বেশি ভালো লাগে, তবে রসুন দিয়ে করব না, শুধুমাত্র বেগুন দিয়ে এমনি নিরামিষ করে রান্না করে নেব। সকালের জলখাবার খাওয়ার আগেই আমার কত যে কাজ গোছানো হয়ে গেছে যে কি বলবো। ওদিকে মা বাবার খাওয়া হয়ে গেছে, দিদিটারও খাওয়া হয়ে গেছে। তো এখন এদিকে তোমাদের দাদাভাই আর বাবানকেও খেতে দিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে নিয়েছি, আর তার সাথে কড়াইটাও বসিয়ে দিয়ে নিয়েছি। একদিকে ভাত হতে থাকবে, আর একদিকে ওই ফুলকপির ডাঁটা চচ্চড়িটাও রান্না করে নেব। একটু তেলের মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়ে নিলাম, আর তারপর বেগুন আর আলুটা ভেজে নিচ্ছি। আজকে আর শিম নেই, তাই আর শিম দিইনি। আর ওই ডাঁটা আর মূলো যেহেতু একসাথে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আলু বেগুনটা অল্প একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম, আর এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ওই ডাঁটা আর মূলো দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেব সর্ষে বাটা, মানে একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। তবে কাঁচা লঙ্কা বাটা না দিলেও হয়, কাঁচা লঙ্কা চিড়ে দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। গতকাল যে আটা মাখা ছিল তাই দিয়ে সবারই রুটি খাওয়া হয়ে গেছে, কিন্তু তখন আর এক্সট্রা আটা মাখা ছিল না যে আমি রুটি করে খাবো। তো
তো পরে আটা আমি মেখেছি, কিন্তু তখন আর রুটি করতে ইচ্ছে করলো না, মানে একবার করা হয়ে গেছে, আবারও রুটি করব তাই আর ইচ্ছে করলো না। তো বাবানকে বলেছিলাম একটা পাউরুটি নিয়ে আসতে, তো এদিকে বাবান পাউরুটি নিয়ে এসেছে, সেটা একটু সেকে নিয়ে আলুর দম দিয়ে খেয়ে নেব। আর এই যে আটাগুলো মাখা রাখা থাকলো, এইগুলো রাত্রেও রুটি হয়ে যাবে আর আগামীকাল সকালবেলাটাতেও হয়ে যাবে। ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছিলাম, আর এদিকে চচ্চড়িটা হতে হতে আমার খাওয়াও হয়ে গেছে। আর সেই চচ্চড়ির ব্যাপারটাতেও কিন্তু ওই একই রকমই, কারণ এই চচ্চড়িতে দেবো একটু ধনেপাতা। বাবা খায় না, বাবার তরকারিটা ওই দেখো বাটির মধ্যে আলাদা করে তুলে রেখে দিয়ে নিয়ে তারপর আমাদের তরকারির মধ্যে ধনেপাতা মিশিয়েছি, আর তারপর আলাদা করে নামিয়ে নিলাম। সংসার জীবনে এসে কত কিছুই না শিখলাম। পরিবারের মানুষগুলোর ভালো লাগা না লাগার খেয়াল রাখা শিখলাম, পছন্দ অপছন্দের খেয়াল রাখা শিখলাম, কিন্তু দিন শেষে যখন নিজের দিকে তাকাই তখন যেন মনে হয় আদৌ কি কেউ আমার খেয়াল রাখা শিখলো। চচ্চড়িটা নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নিলাম। এবার ওই বেগুনের মধ্যেই এই মূলো শাকগুলো, যেগুলো আমি একদম নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো হাত দিয়ে একদম নিংড়িয়ে জলগুলো ফেলে তেলের মধ্যে দিয়ে নিলাম। আর এটা দিয়েই খুব ভালো করে ভেজে নেব। যদি মনে হয় যে শাকটা একটু শুকনো লাগছে, তখন অল্প একটু কিন্তু জলের ছিটাও দেওয়া চলে, কিন্তু জলের ছিটা আমার মনে হয় দিতে লাগবে না, কারণ শাকগুলো ভীষণই কচি, এর থেকে অনেকটাই জল বেরোবে। এদিকে বাবানের খিদে পেয়ে গেছে, তো বাবানের জন্য এখানে মাছ ভাজা রেখেছি, ও বললো ঝোলে খাবে না, তো অল্প একটুখানি চচ্চড়ি দিয়েছি। এইসব তো একেবারেই খেতে চায় না, তবুও জোর করে ওই পাতের গোড়ায় একটুখানি দিয়ে নিয়েছি। আজকে সব রান্নায় ধনেপাতা দিয়েছি, তবে মূলো শাকে নয়, মূলো শাকটা শুকনো করেই নামিয়েছি। মেটে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এমনি আলুও দিয়েছি, তবে ধনেপাতা দিয়েছি বলে বাবার মাছটা আগে তুলে রেখে দিয়েছি। আর ওই যে ওই চচ্চড়িতেও তাই, ধনেপাতা ছাড়া। তো এদিকটাতে আমাদের মাছের ঝোলটা এখন হচ্ছে। বাবার মাছের ঝোলটা তো আগেই নামিয়ে নিলাম, এমনি আলু দিয়ে বাবারটা তুলে রেখেছি। আর আমাদের এখানে রয়েছে একদম ধনেপাতা দিয়ে মেটে আলু দিয়ে মাছের ঝোল। এটা ওই ধনেপাতা দিয়েছি বলে আরও খানিকক্ষণ একটু ফুটিয়ে নিলাম, এইবার এটা নামিয়ে নেব। আর আলুগুলো এতটাই ভালো যে কি বলবো, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওদিকের কাজকর্ম তো সবই শেষ, এইবার চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরটায়, মানে রান্নাঘরটায়। তো দুধ জাল দিয়ে রাখছি, 2 পোয়া দুধ নেওয়া হয়েছে মা এবং বাবার জন্য। তো ওইটা গ্যাস সিম করে বসিয়ে দিয়েছি, জাল হতে থাক, আর এদিকে বাসনগুলোও গোছাতে থাকি। রান্নাঘরে এই ঝুড়ির মধ্যে বাসনগুলো উপর করে রাখা হয়, জল ঝরে গেলে গুছিয়ে রেখে দিই। মায়ের এই ঘরের স্টিলের ঝুড়িটা দেখো কত সুন্দর, বেশ ভারী জানো তো। তো বাসনগুলো সমস্ত গোছ করে রেখে দিচ্ছি। এইভাবে রেখে দিলে না কি বলতো, এর মধ্যে নোংরা পড়ে, ধুলো পড়ে, আবার মাকড়সাও হেঁটে চলে যাবে, খেয়ালই করতে পারবো না। তো সেই কারণে একদম এই ঝুড়ির থেকে তুলে নিয়ে ওই তাকটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। স্নান করার আগেই সববার খাওয়া দাওয়া একদম সেরে নিই, ওদিকে দিদিও চলে যায়, আর তারপর সমস্ত মেজে ঘষে নিয়ে একেবারে স্নান করে উঠি। তো এই যে স্নান করে চলে এসেছি ঘরে, আর মায়ের কাছে একটু ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার সাথে ছিলে তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। যারা নতুন রয়েছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যদি প্রতিদিন আমার ভিডিও তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও দেখছো এবং আমার এই ছোট্ট পরিবারের সাথে তোমরাও জুড়ে আছো। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল বাবার ওষুধ আনতে, আর আসার পথে নিয়ে এসেছে চপ। তো আজকেও একটু চা দিয়ে চপ খাওয়া হবে। ওদিকে মা বাবাকে দিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই বাবানকেও দিয়েছি। এইবার নিজের জন্য 1 কাপ চা, বিস্কুট আর তার সাথে চপ নিয়ে বসলাম। রাত্রে কিছুটা ভাত রয়েছে, আর ওদিকে মাছের ঝোল চচ্চড়ি সবই রয়েছে, তো সেটা দিয়ে আমার হয়ে যাবে। এদিকে একটু আলু পেঁয়াজ ভাজছি তোমাদের দাদাভাই আর বাবানের জন্য, ওরা রুটি খাবে। ওদিকে মা বাবাও তো রাত্রে দুধ দিয়েই রুটি খাবে। তো এই হলো আমাদের রাত্রের মেনু। তাহলে চলো এদিকে আলু ভেজে নিয়ে চটপট ওদেরকেও রুটিগুলো সেঁকে দিয়ে নিই। তাহলে আজ এখানেই শেষ করলাম, আগামী দিন আসবো নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। আজ আসি, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে।